তো গতকাল তো কম্পারিজন পর্যন্ত দেখাইছিলাম। তো আজ যেটা দেখাবো সেটা হচ্ছে কন্ডিশনের কাজটা একটু ভালো করে দেখবেন। উপরের অপারেটর গুলা যদি বুঝেন তো কন্ডিশনও বুঝবেন। কন্ডিশন মানে তো বুঝাই যাইতেছে যে আমরা কিছু কন্ডিশন দিব, যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে গেলে কিভাবে লিখবো এবং ওইটা কিভাবে কাজ করে, কিভাবে কোড বুঝে, ওই জিনিসটাই এখানে আলোচনা করা হবে। এবং দুই চারটা এক্সাম্পল আছে। আমি এই জায়গার মানে W3 স্কুলের এক্সাম্পলটা পুরো পারফেক্ট মনে করি নাই, বা এটা একটু কঠিন লাগতে পারে, এই জন্য আরো দুইটা ওয়েবসাইট বাইর করে রাখছি, ওদের এক্সাম্পল আপনাদের দেখাবো। এক্সাম্পল তো রিয়েল কাজ করতে গেলে অনেক কিছুই সামনে আসে, কিন্তু এখন ওই পড়ানোর জন্য অন্যান্য ওয়েবসাইট থেকেই আমি এক্সাম্পল গুলো দেখাইতেছি। কাজ করতে গেলে তো তখন এরকম তো আর থাকে না, কাজ করতে গেলে তখন অন্যরকম কন্ডিশন লিখতে হয়। তো কন্ডিশন ব্যাপারটা বুঝলে তখন কাজও করতে পারবে। এই প্রোগ্রামিং বা এই ওয়েব ডেভেলপিং এর সবচেয়ে মূল বিষয় যেটা হচ্ছে কাজগুলো বুঝতে পারলে তখন আপনি সময় বেশি লাগলেও কাজটা সলভ করে আসতে পারবেন। কিন্তু না বুঝলে সারাদিন খোঁজাখুঁজি করলেও আপনি ওটা সলভ করতে পারবেন না প্রবলেম। তো জাভাস্ক্রিপ্ট ইফ এলস এন্ড এলস ইফ। জাভাস্ক্রিপ্টের কন্ডিশনের ভিতরে তিনটা পার্ট আছে। এর ভিতরে একটা হচ্ছে ইফ এবং এলস। এলস হচ্ছে সবার লাস্টের পার্ট। যদি এটা হয় বা যদি এরকম হয়, যদি এরকম করে, এরকম টাইপের কোনো কন্ডিশন করতে গেলে ইফ দিব। ইফ মানে তো আমরা জানি যদি। আর এলস হচ্ছে যদি এটা না হয় তাহলে এটা ডিফল্ট অটোমেটিক ভাবে। আর যদি মাল্টিপল কন্ডিশন দিতে চাই, যদি এটা হয়, যদি মানে যদি 5 হয় তাহলে এরকম হবে, যদি 10 হয় তাহলে এরকম হবে, যদি 20 হয় এরকম হবে, মানে মাল্টিপল কন্ডিশন, সেই ক্ষেত্রে আমরা এলস ইফ ইউজ করব। ইফ এলস এর ভিতরে এই তিনটাই পার্ট আসে, ইফ এলস আর এলস ইফ। তো আমরা একটা একটা করে দেখি কি কি আছে। এই যে সুইচ এটা আলাদা জিনিস, কিন্তু ওইটাও ইফ এলস এর মতোই কাজ করে, কিন্তু ওইটা নেক্সট চ্যাপ্টারে আছে। তো এই জায়গায় জাস্ট একটু বলছে যে স্পেসিফাই মেনি অল্টারনেটিভ ব্লকস টু কোড টু বি এক্সিকিউট, আর নোটে বইলাই দিছে যে এটা নেক্সট চ্যাপ্টারে আছে। তো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব এই তিনটা বিষয়, ইফ এলস আর এলসি। তো দা ইফ স্টেটমেন্ট দেখেন এই জায়গায় লেখার সিনট্যাক্সটা কিরকম। এই যে এটা হচ্ছে লেখার সিনট্যাক্স, যে ইফ এটা ছোট হাতের লিখতে হবে, লিখলেই দেখবেন এটা আপনার এডিটরে কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এটা বিল্ট ইন জাভাস্ক্রিপ্টের নিজস্ব প্রপার্টি, মানে কিওয়ার্ডও বলতে পারেন। এটা দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। তো এরকম ইফ লেখার পরে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি আপনার কন্ডিশন দিবেন। যে কোনো ধরনের কন্ডিশন হইতে পারে, যে এটার চেয়ে এটা বড় হইতে পারে, এটার চেয়ে এটা ছোট হইতে পারে, এটা এটার সমান বা নট ইকুয়াল টু, এটা সমান না। তো কন্ডিশনাল মানে আমরা বিভিন্ন ধরনেরই দেখছি না, যে কম্পারিজন চার্ট, কম্পারিজনের ভিতরে যেসব ব্যাপার দেখছি এইগুলাই কিন্তু আসে কন্ডিশন হিসাবে। এই যে এগুলো সবই কিন্তু এক একটা কন্ডিশন। এই যে এটি কিন্তু সবই এক একটা কন্ডিশন। এই যে এন্ড, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, এই সবগুলোই হচ্ছে কন্ডিশন লিখতে এগুলো আমরা ব্যবহার করব। তো কিভাবে লিখবো দেখি। তো কন্ডিশন লেখার পরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট মানেই তো আমরা বুঝি এই জায়গায় একটা ফাংশন বসবে। তো এই যে ব্লক অফ কোড মানেই তো ফাংশন। আমরা ফাংশনের ক্লাস যখন করছিলাম তখন কিন্তু এরকম লেখা আছে। তো আমরা একটা কন্ডিশন দিব, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই জায়গায় যে ফাংশন আমরা লিখবো সেই ফাংশনটা এক্সিকিউট হবে। যদি ফলস হয় তখন এটা এক্সিকিউট হবে না। তখন যদি এলস থাকে তাহলে এলস হবে, এলস এর ভিতরেও একটা কন্ডিশন লেখা থাকবে, ওই কন্ডিশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি এলস না থাকে তাহলে কিছুই হবে না, যদি হয় তাহলেই শুধু এক্সিকিউট হবে, না থাকলে যেরকম আছে এরকমই থাকবে। তো আমরা এই জায়গায় ছোট একটা এক্সাম্পল দেখি। W3 স্কুলে টাইম দিয়ে দেখাইছে, টাইমের একটা এক্সাম্পল। তো আমরা সেটা দেখি, যে এই যে স্ক্রিপ্ট মানে আমাদের কন্ডিশন এখান থেকে শুরু, আর আমরা এই জায়গায় একটা কি নিছি, পি ট্যাগের ভিতরে কি দিছি, আইডি ডেমো। সেখানে ডিফল্ট ভাবে কি আছে, গুড ইভিনিং আছে। তো আমি এই জায়গায় একটা কন্ডিশন দিব এবং এই ডেমো আইডির ভিতরেই বলছি যে প্রিন্ট হবে কি হবে, গুড ডে, যদি আমার কন্ডিশন ট্রু হয়। যদি আমার এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই গুড ইভিনিং এর জায়গায় গুড ডে অটোমেটিক
পয়সা পড়বে। তো এটা কিভাবে হইলো আমরা কন্ডিশনটা বোঝার চেষ্টা করি। দেখেন আমরা কন্ডিশনটা লিখলাম, ইফ ইফ কিন্তু ছোট হাতে লিখছি, এই জায়গায় দেখেন লেখা আছে এই যে নোট দ্যাট ইফ ইজ ইন লোয়ার কেস লেটার। ইফ সবসময় আমাদের এরকম লোয়ার কেসে লিখতে হবে, কখনো এরকম টাইটেল কেস বা আপার কেস এরকম লেখা যাবে না। এরকম লিখলে ও জাভাস্ক্রিপ্টে এরর দিবে, মানে চিনবে না। একমাত্র এই ছোট হাতের ইফ দিলেই বোঝে যে এই জায়গায় কোনো কন্ডিশন লেখা হচ্ছে। তোমরা এই যে কন্ডিশনটা দিলাম, তারপরে আমরা কি সিনট্যাক্স অনুযায়ী দেন, সিনট্যাক্সে কি ছিল আমার ফার্স্ট ব্র্যাকেট এবং মাঝখানে কন্ডিশন। তো এই সিনট্যাক্স অনুযায়ী আমি কি করলাম, এই যে আমার ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে কোথায়, এই জায়গায় দেখছেন। এটা হচ্ছে কিন্তু আমার সিনট্যাক্সের, মানে এটা লাগবে, এটা ছাড়া আমার এটা লেখার ফরম্যাটই হবে না। তার ভিতরে আমি এখন কন্ডিশন লিখতেছি। কন্ডিশন কি দিলাম, যে আমার নিউ ডেট ফাংশন নিলাম, যে বিল্ট ইন ফাংশনটা, এটা নেওয়া মানে কি আমার পুরা ডেট টাইম যা কিছু আছে সবকিছু অলরেডি এই জায়গায় আমার ডিক্লেয়ার হয়ে গেছে। তারপরে আমি কি দিছি, ডট দিয়ে গেট আওয়ার্স মেথড দিছি, মানে আমি নিউ ডেট মেথডের নিউ ডেট ফাংশনের গেট আওয়ার্স মেথডটা কল করলাম। তার মানে কি হয়েছে, এই জায়গায় আমার টোটাল যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টা এই জায়গায় আছে। মানে আমার একদিন মানে কি 24 ঘন্টা। তো এই 24 এখন এই পুরা এই ফাংশনটার মান হইতেছে যে 24, কারণ আমি নিউ ডেটের মাধ্যমে আমি তারিখ লেখার বা ডেট লেখার প্যাটার্নটা নিয়ে নিলাম, ও আমার এই পিসি থেকে ওটা কাউন্ট করে নিয়ে আসছে, এবং সেখান থেকে আমি কি গেট আওয়ার্স নিলাম। তো গেট আওয়ার্স মানে কি এখন কয়টা বাজে সেটা নিলাম। তো এই গেট আওয়ার্সে এখন আমার কয়টা বাজে, আমার পিসিতে 2টা 27। তার মানে একটু 24 ঘন্টা টাইমে যদি কনভার্ট করেন তাহলে কয়টা বাজে, 14টা 27। তো এই জায়গায় এই ফাংশনটার মান এখন কত, 14টা 27, মানে 14.27। তো আমি জায়গায় কন্ডিশন কি লিখছি, যে 14.27 লেস দেন 18। তার মানে কি, যে 14.27 18-র চেয়ে ছোট, সেটাই তো। তো দেখেন তো, এই যে 14.27 18-র চেয়ে ছোট যদি হয় তাহলে তো আমার কন্ডিশন ঠিক আছে। 18 আপনি যদি সংখ্যায় চিন্তা করেন তাহলে 18 বড়, আমার 14.27 ছোট। তার মানে কি আমার কন্ডিশনটা মিলছে, মানে ট্রু হয়েছে কন্ডিশন। তো যখনই কন্ডিশনটা ট্রু হবে, যদি কন্ডিশন ট্রু হয় তখনই ও এই ভিতরে ঢুকবে, মানে এই যে ব্লক অফ কোড এই ফাংশনের ভিতরে ঢুকবে, এবং ফাংশনের ভিতরে ঢুকে আমি এই জায়গায় যে ফাংশনটা লিখবো সেটাও কাজ করে দিবে। তো এই জায়গায় আমি কি ফাংশন লিখছি, যে একটা জাস্ট প্রিন্ট করতে বলছি কি গুড ডে। কোথায়, আমাদের এইরকম একটা আইডি ডেমো নামের আইডি যে জায়গায় আছে সেই জায়গায় এই গুড ডেটা প্রিন্ট হবে। তো এটা কোথায় আছে, এই যে পি ট্যাগের ভিতরে আমরা ডিক্লেয়ার করে আসছি যে আইডি একটা ডেমো, এই ডেমোর ভিতরে গুড ইভিনিং আছে, কিন্তু গুড ইভিনিং এখন বসবে না, কারণ আমার এই কন্ডিশন দিছি, কন্ডিশন ট্রু হয়েছে। তো এইটা গিয়ে এই জায়গায় ওভাররাইট হয়ে গেছে, এই যে গুড ডে। দেখেন আউটপুট কি আসছে, গুড ডে। এখন আমি যদি এই জায়গায় দিতাম 12, আর এই জায়গায় কত আছে 14.27, মানে এখন তো 29, মানে আমার রিয়েল টাইমটা। তো এখন যদি আমি রান দিই, দেখেন গুড ইভিনিং গুড ইভিনিং আছে, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। কারণ কি, আমার এই কন্ডিশন ট্রু হয় নাই। আর কন্ডিশন ট্রু না হইলে আমার এই জায়গায় ও এই কোডে যাবেই না। যদি কন্ডিশন ট্রু হয় তখনই এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকে ও পরবর্তী কোডগুলা পড়া শুরু করবে, মানে ফাংশন বা ব্লক অফ কোড যেটাই বল, এইগুলা পড়া শুরু হবে। তো এটা ছোট দেখে এখন এই 14-র চেয়ে 12 ছোট, কিন্তু আমাদের কন্ডিশন লেখা ছিল এইটা বড় থাকবে এইটা ছোট থাকবে, কিন্তু উল্টা হয়ে গেছে, মানে কন্ডিশন মিলে নাই। তো না মিলার কারণে আমাদের ডাটাতে কোনো পরিবর্তন আসে নাই। যদি মিলতো তাহলে আমাদের ডাটা পরিবর্তন হইতো। তো এটা একেবারে সিম্পল একটা এক্সাম্পল দিছে। তো আমরা নেক্সটে যাই। তো এই জায়গায় আরেকটা আছে, আমি অন্য আরেকটা ওয়েবসাইট থেকেও আপনাদের একটা সিম্পল বুঝাই। যেমন এই জায়গাটা চিন্তা করেন, দেখেন এই যে আমাদের স্ক্রিপ্ট, মানে এখান থেকে জাভা স্ক্রিপ্ট কোড শুরু বডির ভিতরে। তো আমরা একটা কি নিলাম, ভেরিয়েবল নিলাম, এবং ভেরিয়েবলের নাম দিলাম এজ, এবং তাতে কি দিলাম 20 বছর। তো এই যে 20 বছর নিলাম, এখন আমি কন্ডিশন দিতেছি পরের লাইনেই, কারণ এটা তো প্রতিটা একটা স্টেটমেন্ট, এটা তো বুঝতেই পারতেছেন যে এই যে সেমিকোলন দিছি মানে এতটুকু একটা স্টেটমেন্ট। এখন আমরা নতুন স্টেটমেন্ট নিচ থেকে শুরু করতে পারবো, এটা যে কোনো কিছু হইতে পারে। তো আমরা এখন নিচে স্টেটমেন্ট কি দিতেছি, একটা কন্ডিশন। তো
তো ইফ দিলাম, এই যে দেখেন সিনট্যাক্সের ব্র্যাকেট, তারপরে কি মাঝখানে আমার কন্ডিশনটা লিখলাম, কি লিখলাম, এজ গ্রেটার দেন, এটা কিন্তু গ্রেটার দেন, এজ গ্রেটার দেন 18, মানে আমার এজ 18-র চেয়ে বড় হবে। এজ গ্রেটার দেন 18, তার মানে হচ্ছে আমার এই এজ ভেরিয়েবলটা 18-র চেয়ে বড় হবে। তাহলে আমার এজ এর এখন মান কত, আমরা এই যে ভেরিয়েবলে দিয়ে দিছি 20, তার মানে কি 20 18-র চেয়ে বড়, তাহলে কি আমার কন্ডিশন ট্রু। তো এই 20 গ্রেটার দেন 18, মানে 20 হচ্ছে 18-র চেয়ে বড়, তার মানে আমার কন্ডিশন ট্রু। তো কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে কি হবে, আমার এই যে ব্লক অফ কোড, মানে এই যে সিনট্যাক্স সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে যে ব্লক অফ কোড, এটার ভিতরে ঢুকবে, ঢুকে এখানে আমি কি লিখছি, ডকুমেন্ট ডট রাইট, মানে আমি এই জায়গায় একটা নর্মাল প্রিন্ট দিছি, একটা আউটপুট আসবে ব্রাউজারে, কি আসবে আমি এখানে দিছি ওইটা বোল্ড হয়ে, মানে এই যে বি ট্যাগ এইচটিএমএল এর ট্যাগ ডিফাইন করছি, বোল্ড হয়ে কি লেখা আসবে, কোয়ালিফাইস ফর ড্রাইভিং। তো আমরা এই কোডটা নিজেরা করি। আমাদের স্ক্রিপ্ট ট্যাগ নেওয়া আছে, তারপরে কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কি দিলাম, এজ দিলাম, এবং বয়স কত দিলাম, 20। এরপরে কি করব, আমরা একটা ইফ কন্ডিশন লিখবো, এই যে দেখেন ইফ ছোট হাতের লিখলাম, তারপরে কি আমার সিনট্যাক্সের ব্র্যাকেট, তারপরে এর ভিতরে আমি আমার কন্ডিশনটা দিব। কন্ডিশন কি ছিল, এজ গ্রেটার দেন 18 বা 15 16 যা কিছুই দেই, আমি কন্ডিশনটা ট্রু করার জন্য এই জায়গায় যে কোনোটা দিতে পারি, 20-এর চেয়ে ছোট। এরপরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে এই জায়গায় কিছু লিখবো, এই জায়গায় কি লিখলাম, ডকুমেন্ট ডট রাইট, এটা আমার সিনট্যাক্সের ব্র্যাকেট, তারপরে এই জায়গায় কোটেশন দিতে হবে, কোটেশন দিয়ে এই জায়গায় এই টেক্সটটা দিয়ে দিলাম, ওরা যা লিখছে সেই টেক্সটাই কপি করে এনে দিই, বা যা যা লিখবেন তাই আসবে এই জায়গায়। এই তো তো এই জায়গায় এখন কি, আমার var age equal to 20, এজ এর মান এই জায়গায় 20 গ্রেটার দেন 18, মানে এই 20 হচ্ছে 18-র চেয়ে বড়, তার মানে আমার ট্রু, ট্রু হইলেই এটা প্রিন্ট হবে, আর যদি ফলস হয় সেক্ষেত্রে আমার এই জায়গায় কোনো প্রিন্ট হবে না। তো আমরা এটা ওপেন ইন ব্রাউজারে যাই, এই যে দেখেন বোল্ড হয়ে কোয়ালিফাইস ফর ড্রাইভিং এই লেখাটা কিন্তু আসছে। আর যদি এই জায়গায় আমার ট্রু না হইতো, যেমন এই জায়গায় 20, আমার এটা 20, এই জায়গায় গ্রেটার দেন কত, 18, তো ছোট দেওয়া যাবে না, এই জায়গায় সাপোজ আমি 22 দিলাম, মানে 20-এর চেয়ে বড়, তার মানে এখন কি ফলস, যে 20 22-এর চেয়ে বড়, তার মানে তো এটা কথা হইলো না, কারণ 20 আমি দেখতেছি 22-এর চেয়ে ছোট, তার মানে আমার কন্ডিশন ফলস। তো ফলস হইলে কি হয়, দেখেন ফলস হলে কোনো আউটপুট আসে নাই, কারণ আমি কোনো এলস স্টেটমেন্ট দেই নাই। যদি আমি কোনো এলস স্টেটমেন্ট দিতাম, ইফের পরে কোনো এলস দিতাম, সেক্ষেত্রে ও এটা ফলস পাইলে এলসে অটোমেটিক ঢুকে যেত, এলস এর ভিতরে যেই কোডটা আমি লিখে রাখতাম সেটাতে ও অটোমেটিক ঢুকা ওইটার জন্য যা আউটপুট দরকার বা যা রেজাল্ট দরকার সেটা বের করে দিত। তো আমরা এই একটা দেখলাম, তারপরে এই জায়গায় একটা দেখতে পারি, দেখেন মানে এই জায়গায় একটা সিম্পল দিছে, যেমন একটা ভেরিয়েবল নিছে 20, মানে a ইকুয়াল টু 20, তারপরে এই জায়গায় কি দিছে, এই সাইনটার কথা মনে আছে কারো, মডিউলাস, a মডিউলাস 2, তো এর মান কত, 20, তো 20 মডিউলাস 2 মানে কি, যে 20 ভাগ 2, মডিউলাসের কাজই হচ্ছে ভাগশেষ বার করবে, তার জন্য ভাগশেষ বাইর করতে গেলে তো আমার অবশ্যই ভাগ করতে হবে। তো 20 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগফল হয় 10, কিন্তু ভাগশেষ 0 থাকে, আমার কোনো কিন্তু হাতে থাকে না কিছুই। তো সেই
সমান সমান ইকুয়াল টু 0 দিছে, তার মানে এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট। কারণ a মডুলাস 2 মানে কি আমার ভাগশেষ 0, 20/2 দিলে আমার ভাগশেষ কত থাকে, 10 দুগুণে 20, তার মানে ভাগশেষ 0। তো এই 0 ডাবল সমান 0, তার মানে কি এটা কন্ডিশন ট্রু। 0 0 সমান, এই দুইটা মানে কি আমরা ইকুয়ালিটি চেক করি, তাহলে এটাও 0, এই এতটুকুর মানও 0, তো এটাও 0, তার মানে আমার এই যে একটা ইডিসি কন্ডিশন দিছি সেই কন্ডিশনটা কি ট্রু। তো এই জায়গায় এটা প্রিন্ট হয়ে যাবে ডকুমেন্ট ডট রাইটে যে a ইজ ইভেন নাম্বার। আর যদি আমি এই জায়গায় কোনো একটা ভাগশেষ থাকতো, যেমন 1 2 যা কিছুই থাকে, যদি থাকতো তাহলে কি হইতো, এটা ফলস। আর ফলস হলে প্রিন্ট হইতো কি যে a ইজ অড নাম্বার। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, অড নাম্বার মানে বিজোড় সংখ্যা। তো আমরা এটা দেখি প্র্যাকটিস করে। করতে গেলে এই কোডটা তো বন্ধ রাখতে হবে, না হলে এটার আউটপুট আইসা বলবে। সো আমরা একটা ভেরিয়েবল নিলাম a ইকুয়াল টু 20, তারপর আমরা আমাদের ইফ কন্ডিশন লিখি, এটাও লিখি, কি দিছিল a মডিউলাস 2, তো ডাবল সমান দিছি 0। এরপরে আমার কি কন্ডিশনাল স্টেটমেন্ট মানে ওই ব্লক অফ কোড লিখবো, কি লিখবো, ডকুমেন্ট ডট রাইট যে আমার a ইজ এ ইভেন নাম্বার, মানে a হচ্ছে একটা জোড় সংখ্যা, যে a ইজ ইভেন নাম্বার, a বাদ দিই। আর এলসটাও দেখায় দিই এই জায়গায়, এলস ওই সেম, এলস লিখে তারপর এই জায়গায় আমি এলসে কোনো কন্ডিশন সেট করব না, যে এলসে ডাইরেক্ট দিকে যাবে, কি ঢুকবে, এই কোডটা ঢুকবে। এলসেও চাইলে কন্ডিশন সেট করা যায়, এই যে a ইজ অড নাম্বার। তো এই এলসে কিন্তু দেখেন কোনো কন্ডিশন নাই, তার মানে হচ্ছে এলসে কোনো কন্ডিশন সেট করাও যায় না, এটা আমি ভুল বলছিলাম। এই ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ এর ভিতরে যে ফাংশন লেখা আছে সেটা এক্সিকিউট করে দিবে, আর যদি এটা ফলস হয় সেক্ষেত্রে ও, আর ওই আগে যেটা দেখছি আমরা কি দেখছিলাম যে এলস ছিল না, কিন্তু ডিফল্ট যেটা ছিল সেটাই ছিল, মানে কোনো কাজই হবে না। আর যদি এলস কন্ডিশন লেখা থাকে তাহলে ও আগে ইফ করবে, ইফ যদি ফলস পায় তাহলে এই কন্ডিশনের ভিতরে ঢুকে যাবে, এটার ভিতরে যা দেওয়া থাকবে, যদি কোনো ইরর কোড দেওয়া থাকে সেই ইররটাই জেনারেট করে দেবে, যদি কোনো প্রিন্টের কোড দেওয়া থাকে ও প্রিন্ট করে দেবে, মানে এইখানে যা থাকবে, যেই ফাংশন লেখা থাকবে ও ওই ফাংশনটা অ্যাক্টিভেট করে দিবে। তো আমরা এই জায়গায় যেটা করতেছিলাম a মডুলাস 2, তার মানে হচ্ছে আমার এই জায়গায় 20/2 ভাগশেষ 0, তাহলে 0 ইকুয়াল টু 0 মানে ট্রু। তো ট্রু হইলে আমার এটা প্রিন্ট হবে। দেখি আমাদের কোডে কোনো ভুল আছে কিনা, এই যে ভুল নাই, a ইজ এ ইভেন নাম্বার। তো এখন আমি এটাকে একটা ফলস বানায় চেক করে দেখি, যেমন a এর মান যদি আমি 2, তো এই জায়গায় 19 দিই, একটা বেজর দিলেই তো হবে। যেমন 2 19কে ভাগ করলে কত, 9 দুগুণে 18, আমার ভাগশেষ কত থাকে 1, তাহলে 1 ডাবল সমান 0, এটা কি ফলস, কারণ সমান হয় নাই। 1 ইকুয়াল টু 1 হইলে সমান হইতো, তো 1 ডাবল ইকুয়াল টু 0, তার মানে আমার কন্ডিশন ফলস। এখন প্রিন্ট হবে কোনটা, এখন প্রিন্ট হবে এইটা। দেখেন আমি এই জায়গায় রিলোড দিলাম, এই যে a ইজ এ অড নাম্বার। তো এইটাই হইতেছে ইফ এলস এর কন্ডিশন। তো ছোট ছোট তিনটা উদাহরণ ছিল, তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে ইফ এলস কন্ডিশন কিভাবে কাজ করে। তো আমরা নেক্সটে যাই আর একটু কমপ্লিকেটেড কাজ করার জন্য, তারপরে এলস ইফ আছে, এলস ইফ কিভাবে কাজ করে সেটাও সামনে আছে। তো আমরা এলস স্টেটমেন্টের তো মাত্র বললামই, এই যে যদি কন্ডিশন ফলস হয় তখনই এলস স্টেটমেন্ট কাজ করবে। এই জায়গায় ওই টাইম দেওয়া দেখাইছে, সেম জিনিসটাই, চাইলে এটাও দেখতে পারেন। যেমন এটা একটা বাটনের ফাংশন আছে, যে বাটনের ভিতরে অন ক্লিক মাই ফাংশনের ভিতরে কি লিখছি, যেমন ফাংশন মাই ফাংশন, তার ভিতরে আমি ফাংশনের ভিতরে কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম, সেটা কি নিউ ডেট এবং গেট আওয়ার্স, তার মানে এই জায়গায় এখন আমার বর্তমান টাইমটা আছে,
যে 2টা 40, তার মানে এই জায়গায় 14টা 40। এরপর আমি একটা ভেরিয়েবল নিছি, কিন্তু এটা খালি মানে আনডিফাইন্ড, এর কোনো ভ্যালু এখনো ডিফাইন করা হয় নাই। আর এই জায়গায় কি দিলাম, একটা ইফ কন্ডিশন দিলাম যে আওয়ার। আওয়ার মানে হচ্ছে আমার এই আওয়ার, তাহলে এই আওয়ার মানে কত, আওয়ারের ভ্যালু কত, যেমন আমার পিসির টাইম, এই আওয়ারের ভ্যালুটা হচ্ছে আমার পিসির টাইম। তো আমার পিসির টাইম কত, 14টা 40, মানে 14.40। তো আওয়ার এই জায়গায় কি দিছি, লেস দেন 18, মানে 14টা 40 হচ্ছে এই 18 চেয়ে ছোট। তো এই 14টা 40 18 চেয়ে ছোট, তার মানে হচ্ছে এটা ট্রু। ট্রু হইলে কি হবে, গুড ডে প্রিন্ট হবে। তো দেখেন এই জায়গায় দিলাম, এই যে গুড ডে প্রিন্ট। আর যদি এই জায়গায় 12 থাকতো, রান দেই, ট্রাই দেই, দেখেন গুড ইভিনিং, মানে আমার কন্ডিশন ফলস যখন হইতেছে তখন এই এলসে ঢুকে যাইতেছে, এবং এটা কি গ্রিটিং দিয়ে গুড ডে, কারণ গ্রিটিং এর ভিতরে কিন্তু আমার কোনো ডাটা ছিল না, ভেরিয়েবল ছিল কিন্তু এমটি ভেরিয়েবল বা আনডিফাইন্ড যেটাই বলেন। তো আমি আমার কন্ডিশন ট্রু হইলে কি বলতেছি, এই গ্রিটিং ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু সেট করে দিতেছি। আর সবার লাস্টে কি বলছি, যে গ্রিটিং। দেখেন এই জায়গায় কিন্তু প্রিন্টটা একটু অন্যভাবে দিয়েছে, কোডটা কিন্তু কাজ করতেছে। আমি এই ভিতরেই কোনো এক্সিকিউশন দেই নাই, জাস্ট একটা ভ্যালু সেট করে দিতেছি যে যদি আমার এই কন্ডিশন মিলে তখন এই গ্রিটিং এর ভ্যালু হবে এইটা। তো আমি পরে যদি গ্রিটিং প্রিন্ট করি তখন ও এটা প্রিন্ট করবে। আর যখন আমার কন্ডিশন ট্রু হবে, যেমন এটা 18 ছিল, যখন কন্ডিশন ট্রু তখন আমার গ্রিটিং এর মান কত হবে, গুড ডে। তো আমরা ইনার HTML এ তখন গ্রিটিং প্রিন্ট দিলে আমার এই গুড ডে ভেরিয়েবলটাই এই জায়গায় প্রিন্ট হয়ে যাবে। আর যদি ফলস হয় সেই ক্ষেত্রে গুড ইভিনিং হবে গ্রিটিং এর মান, এবং গ্রিটিং প্রিন্ট দিলে তখন এই জায়গায় গুড ইভিনিং হয়ে যাবে। আমরা ইফ এলস এর কাজ আগে যেটা দেখছি ওই সেম, শুধু এই জায়গায় দেখেন কোড একটু অন্যভাবে করে দিছে। আগের গুলো তো একেবারে ইজি ছিল, আর এটা একটা ফাংশন কল করছে, ফাংশনের ভিতরে মানে এখানে ইফ এলস দিয়ে আমি ডাইরেক্ট প্রিন্ট করি নাই, আমি ইফ এলস দিয়ে কি করছি, একটা ভেরিয়েবলের মান সেট করতেছি। যদি এরকম হয় সেক্ষেত্রে এই ভেরিয়েবলের মান এত, যদি ফলস হয় সেই ক্ষেত্রে মান এত। তারপরে আমরা ওই গ্রিটিং ভেরিয়েবলটা আমাদের নর্মাল যেভাবে এতদিন প্রিন্ট করে আসছি ইনার HTML দিয়ে, সেরকম ভাবে গ্রিটিংটাকে প্রিন্ট করে দিছি। তো এই গ্রিটিং এর ভ্যালু এই কন্ডিশনের উপরে বেস করে সেট হবে। এখন আসছে দেখেন দা এলস ইফ স্টেটমেন্ট। তো ইউজ দ্য এলস ইফ স্টেটমেন্ট টু স্পেসিফাই a new condition if the first condition is false। এরকম ইফ এলস ইফ যতগুলা খুশি ততগুলা ডিক্লেয়ার করা যায়। তো প্রথমে যখন একটা কোড জাভাস্ক্রিপ্ট পড়া শুরু করে, সেই কোডটা প্রথমে যাবে ইফ এর কাছে, ইফ কন্ডিশনটা পড়বে, তারপরে দেখবে যে ম্যাচ হয় কিনা। যদি ট্রু হয় তাহলে তো কোনো কথাই নাই, ওর নিচের গুলো আর পড়বে না, ও ওইখানে যে ফাংশন আছে ওইটা অ্যাক্টিভ হয়ে সে আউটপুট দেওয়ার সেটা আউটপুট দিয়ে দিবে। যদি ইফ কন্ডিশন, মানে প্রথমে আমাদের তো ইফ দিয়ে শুরু হয়, যদি ইফ কন্ডিশন ফলস হয় সেক্ষেত্রে কি, যদি এলস ইফ থাকে তাহলে সরাসরি আমার এলস এর ভিতরে যাবে না, তখন ও কি করবে, যদি কোনো এলস ইফ থাকে তখন এলস ইফ এর কন্ডিশনটা বিচার বিবেচনা শুরু করবে যে এই জায়গার কি অবস্থা। তো এই জায়গার কন্ডিশন পড়া তখন দেখবে যে এটা ট্রু কিনা নাকি ফলস। যদি ট্রু হয় তখনও এই এলস ইফ এর ডাটা মানে ফাংশন অ্যাক্টিভ হয়ে যাবে। যদি ফলস হয় তখন গিয়ে ও লাস্টে এলস এর ভিতরে ঢুকবে। মানে সিস্টেমটা সেমই। তো আগে যেমন ইফ আর এলস ডিক্লেয়ার থাকলে ইফ কন্ডিশন ফলস হলে সরাসরি এলস এ ঢুকে যেত। তো ইফ এর পরে যদি এলস ইফ দেওয়া থাকে সেই ক্ষেত্রে ইফ যদি ফলস হয় তখন সরাসরি আর এলস এ যাবে না, ও ইফ এর পরে এলস ইফ এর কাছে যাবে। তারপরে যদি এলস ইফ এর পরে আমরা আরেকটা এলস ইফ ডিক্লেয়ার করে রাখি, ওই তখনও ওই এলস ইফ এর পরে ও পরের এলস ইফ এর কাছে যাবে। মানে যতক্ষণ পর্যন্ত ট্রু না হবে, যতক্ষণ পর্যন্ত ফলস না হবে ও এলস এর কাছে যাবে না। মানে একটা ফলস হইলেই ও আরেকটা খুঁজবে যে এলসিফ আছে কিনা, এর নিচে কে আছে। যদি এলসিফ থাকে তখন ওরটা পড়বে, যদি এলসিফ না থাকে সেই ক্ষেত্রে ও সরাসরি এলসে যা আছে সেটাই দেখায় দিবে।
তো এই জায়গায় দেখি এই যে সিনট্যাক্স কিন্তু সেম, জাস্ট এই এলস ইফ লেখাটা ইফ আর এলস যেভাবে আমরা করছি সেই সেমই, জাস্ট কিওয়ার্ড চেঞ্জ, এলস স্পেস ইফ, এটা হচ্ছে কিওয়ার্ড। আর এই কন্ডিশন আমরা একটু আগে যেটা লিখছি, ইফে যেভাবে লিখছি, এলসে যেভাবে লিখছি সেরকমই। তো এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলটা ইজি, তো সেম ফাংশন দিয়ে করছে। তো দেখেন ফাংশন নিলাম, ফাংশন মানে তো বুঝতেছি যে এই জায়গায় একটা বাটন দেওয়া, এই বাটনের ভিতরে মাই ফাংশন দিছে, তার মানে আমার এই বাটন ক্লিক করলে আমার এই কোড কাজ করবে। তো মাই ফাংশন নিলাম, নেওয়ার পর একটা ভেরিয়েবল দিলাম কি গ্রিটিং। তো গ্রিটিং ভেরিয়েবলটা কি আছে, ফার্স্টে আনডিফাইন অবস্থায় আছে, মানে এর কোনো ভ্যালু নাই। তার মানে আমরা ভ্যালু পরে সেট করে দিব। সেটা কিভাবে, এই যে কন্ডিশনের মাধ্যমে ভ্যালু সেট করতেছি। এক এক সময় এক এক ভ্যালু থাকবে এই ভেরিয়েবলের ভিতরে, এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। তো আমরা নিলাম বার টাইম, একটা ভেরিয়েবল নিলাম টাইম নামে। টাইম নামে নিয়ে কি করলাম, আমার বর্তমান টাইমটা এই জায়গায়, টাইমের ভ্যালুটা এই জায়গায় স্টোর করবো। আমার বর্তমান টাইম কত, 46, মানে 14.46। তারপর আমি কন্ডিশন লিখতেছি কি, ইফ টাইম লেস দেন 10, মানে টাইম যদি 10-এর চেয়ে ছোট হয় তাহলে গুড মর্নিং হবে, কিন্তু আমার টাইম 10-এর চেয়ে বড়, তার মানে এটা ফলস। তাইলে আমি নেক্সটে যাই, এলসি। এলসিতে কি বলছি, টাইম লেস দেন 20, মানে টাইম যদি 20-এর চেয়ে ছোট হয় তাহলে আমার গ্রিটিং এর মান হবে গুড ডে। তার মানে কি আমার এই কন্ডিশনটা কি সঠিক না, কারণ আমার টাইমটা তো 20-এর চেয়ে ছোট। আর আমি তো সেটাই বলছি, আমি তো বলি নাই 10-এর চেয়ে ছোট। আমার এই জায়গার কন্ডিশন কি, 20-এর চেয়ে ছোট। যদি 10-এর চেয়ে ছোট হইতো তাহলে এই ফাংশন অ্যাক্টিভ হয়ে যেত। তো আমার ফাংশন হচ্ছে এলসি টাইম, এই জায়গায় 14.47 এবং এই জায়গায় হচ্ছে 20, তার মানে 20 14-এর চেয়ে বড়, 20-এর চেয়ে 14 ছোট। আমার কন্ডিশনটা হচ্ছে 20-এর চেয়ে 14, এই টাইম ছোট হতে হবে, তার মানে আমার কন্ডিশনটা ট্রু হয়েছে। তো এটা ট্রু হলে কি হয়েছে, এই গ্রিটিং গুড ডে হয়ে যাবে। এই যে দেখেন, যখনই আমি ট্রাই দেবো এই জায়গায় গুড ডে দেখাবে। যদি এটাও ফলস হতো তখন আর কোনো পড়াপড়ি বাদ, এই এলস এর ভিতরে যেটা আছে সেটা ডাইরেক্ট প্রিন্ট করে দিত। তো আমরা এখন দেই ট্রাই, দেখেন গুড ডে, এই জায়গায় কিন্তু গুড ডে আসছে। আর যদি আমরা এটা ফলস দেই তাহলে, ফলস দিতে হলে কি করা লাগবে, যদি আমি 12 দিই তাহলে ফলস হয়ে যাবে। রান দেই, রান দিলে এখন যদি ট্রাই দেই সেটা কি হবে, এটাও ফলস এটাও ফলস, তাহলে আমার এলস এর ভিতরে ঢুকে যাবে। এই জায়গায় ঢুকতে কোনো চেকিংই নেই, চেকিং ছাড়াই যা আছে তাই প্রিন্ট হয়ে যাবে। রান দিলাম, ট্রাই, এই যে গুড ইভিনিং। এই গুড ইভিনিং কেন আসছে, আমার আগের যেটা ফলস হওয়ার কারণে আসছে। যেই জায়গায় ট্রু হইতো, যদি ওইটা ট্রু হইতো কোনো এক জায়গায়, ওই জায়গাতেই যে আউটপুট দরকার সেটা দেখা যেত। দেখেন এই জায়গায় দুইটা এলস ইফ দিছে, মানে একটা ইফ, দুইটা এলস ইফ, তারপর একটা এলস। তো এইটার উদাহরণটা দেখেন, এটা একটু ইজিলি দেওয়া আছে, মানে ফাংশন ছাড়া নরমালি। যেমন একটা ভেরিয়েবল নিলাম, কি নিলাম, বুক। বুক নামে কি আছে, বুকের ভ্যালু ম্যাথ, যে আমার এই বইটা হচ্ছে একটা ম্যাথ। ম্যাথস নামে একটা ভেরিয়েবল নিলাম ম্যাথস ভ্যালু দিয়ে। এরপরে কি করলাম, আমরা আমাদের কন্ডিশন লিখতেছি কি, ইফ বুক ডাবল ইকুয়াল টু কি হিস্টোরি। তো আমার বুক ইকুয়াল টু কত, ম্যাথ। তো আমার তো ফার্স্টে এটার ইকুয়ালিটি, মানে বুক হিস্টোরি সমান না। তো এই জায়গায় তো ডাবল ইকুয়াল মানে কি, দুইটা জিনিস চেক করবে, এই হিস্টোরি ভ্যালু চেক করবে, ভ্যালুটাই মূলত চেক করে দুইটা ইয়া, যে বুকের ভ্যালু এই হিস্টোরি ভ্যালুর সাথে সমান কিনা। কিন্তু আসলে তো না, ভেরিয়েবলে আমরা কি ডিক্লেয়ার করছি, যে বুক ম্যাথ, বুক ইকুয়াল টু ম্যাথ। যদি ম্যাথ থাকতো নিচে তাহলে সমান হতো, যেহেতু ম্যাথ উপরে তার জন্য এটা
আপনি এর যোগ্য না। তারপরে আমরা কি করলাম দেখেন, এই জায়গায় ডকুমেন্ট ডট রাইট দিয়ে একটা প্রিন্ট দিলাম, কি বোল্ডে হিস্টোরি বুক। তার মানে আমার এই যদি বুক ইকুয়াল টু হিস্টোরি হইতো তাহলে এটা প্রিন্ট হইতো, ট্রু হইলে প্রিন্ট হইতো, কিন্তু আমি তো দেখতেছি ফলস, কারণ বুক সমান সমান ম্যাথ হওয়ার কথা, এই জায়গায় হচ্ছে হিস্টোরি, তার মানে এটা ফলস। তাইলে এটা হবে না, তাইলে আমরা নিচে যাই এলসি তে, যেহেতু এটা ফলস হয়ে গেছে, ফলস হইলেই নিচের কন্ডিশন করা স্টার্ট। তো এই জায়গায় কি আছে, বুক ইকুয়াল টু ম্যাথ, তার মানে কি এটা মিলছে। তখন এই জায়গায় কি হবে, ডকুমেন্ট ডট রাইট ম্যাথ বুক, তো এটা বোল্ডে প্রিন্ট হয়ে যাবে। বোল্ডে প্রিন্ট কিন্তু এখনো হবে না, কখন হবে, যখন আমি এই কোড লেখা শেষ করব, যেমন এই পর্যন্ত লেখা শেষ, তখন যা, যদি এইগুলা না থাকে সেই ক্ষেত্রে ও এটা প্রিন্ট করে দিবে। তারপরে এলসিফ এর ভিতরে তাও দিছে যে ইকুয়াল টু ইকোনমিক্স, যদি হয় তাহলে এটা প্রিন্ট হবে। তারপরে এলস দিছে যদি এই তিনটার একটাও না মিলে কোনো কন্ডিশনের সাথে, তাইলে ডিফল্ট ভাবে ও বসে পড়বে, ও আউটপুট দিয়ে দিবে, রেজাল্ট প্রিন্ট হবে। এই কোডটা আমরা লেখা করি, তাহলে একটু কোড লেখার সম্পর্কে আইডিয়া হবে আপনার। যেমন একটা ভেরিয়েবল নিলাম বুক নামে, সমান সমান কি দিলাম, এই বুকের নাম ম্যাথস, তারপরে কি সেমিকোলন। তো এখনই আমি ইফ কন্ডিশন লিখে দিই, ইফ ফার্স্ট ব্র্যাকেট বুক ডাবল সমান কি বইয়ের নাম দেব, ওরা নাম কি দিয়েছে হিস্টোরি, তাহলে হিস্টোরি, যদি হিস্টোরি হয় তাহলে document dot write, দেখলাম দিস ইজ এ হিস্টোরি বুক, একটা কপি করে নিয়ে নিই, বোল্ড করে দেখাই ওদের মতো। এই ফাংশনের কোড লিখে লাস্টে কিন্তু সেমিকোলন দিতে হয়, এটা না দিলে এরর আসতে পারে। দিলাম, এটা হলো একটা, তারপরে মনে করেন এলসিফ দিব, তো আমি কপি করলাম, এলসিফ দেখছেন, এই যে এলস তারপরে স্পেস তারপরে ইফ, তো বুক ইকুয়াল টু কি দিলাম, হিস্টোরির জায়গায় ম্যাথ না দিয়ে আমি 3 নাম্বারের ইকোনমিক্সটা দিতেছি, মানে এটারও ফলস করি, ইকোনমিক্স, এটা কপি করে নিয়ে এই জায়গায় হিস্ট্রি বুকের ভিতরে দিলাম। তারপর আমরা আরো একটা এলসিফ লিখি, এলসিফ লেখার দরকার নাই, এটা কপি করলেই পারি, তারপর একটু চেঞ্জ করে দিব, যে বুক ইকুয়াল টু, এবার আমি ম্যাথস দিই, যেরকম আছে সেরকমই দিলাম, এই ম্যাথসটা কপি করে ইকোনমিক্স এর উপরে দিলাম। এরপরে লাস্টে কি দিব, একটা এলস দিব, এলস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে যা লেখা ছিল ওদের লেখাটা নিয়ে আসি, আননোন বুক, তো মোটামুটি আমাদের কোড এটাই। তো এটার আউটপুট দেখি, তো এই জায়গার আউটপুটে আমার কোনটা প্রিন্ট হবে, এই লাইনটা প্রিন্ট হবে।
এই যে দিস ইজ এ ম্যাথস বুক। আউটপুট দেখলাম, এখন কোনটা দেখাবো? এই ছিল ইফ এলস এর ব্যবহার, আর কোনো দেয় নাই। আর ইফ এলস এর জাস্ট শুধু কিভাবে ডিক্লেয়ার করে এইগুলাই হচ্ছে বোঝার জিনিস। আর কিভাবে ইফ এলসটা কাজ করে, যে কাজ করে মিললে ট্রু হইলে ট্রু ফলস এর খেলা, ট্রু হইলে ওই আপনি যা করতে চান সেই ফাংশন গুলো অ্যাক্টিভ হবে, আর যদি ফলস হয় তাহলে কোনো ফাংশনই অ্যাক্টিভ হবে না। এরপরে আমরা সুইচে যাব। তো সুইচে যাওয়ার আগে এই আপনারা ওই W3 স্কুলের যে একটা দুইটা কোড আছে, তারপরে টিউটোরিয়ালস পয়েন্টের জাভাস্ক্রিপ্টে গেলে যে হালকা কোডগুলো পাবেন, সেগুলো একটু প্র্যাকটিস করে নিচে 5 মিনিট। আমি একটু আসতেছি, আপনারা একটু হালকা প্র্যাকটিস করতে থাকেন। যেটা দেখাইলাম ইফেলসটা একটু দেখতে থাকেন, যদি কোনো সমস্যা হয় আমি আসতে বললেন, তারপরে আমি ওই সুইচ কেস ধরতেছি।
দেখতেছেন এই কাজটা? জি স্যার, দেখতেছি। বুঝতেছেন সমস্যা, কোনো সমস্যা? না স্যার, ইফ এলস এমনি আগে একবার দেখছিলাম আমি, সমস্যা না। সমস্যা নাই তো, আজকে তো দেখাইতেছি, এরপরে আজকে সবাই প্র্যাকটিস করবেন। আর তো আমরা এখন নেক্সটে যাই, সুইচ স্টেটমেন্টাল যাইতেছি। অন্য সবাই তো একেবারে চুপচাপ, এরা কি করে না করে তো কিছু বুঝে না। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট সুইচ স্টেটমেন্ট, এই সুইচ কেস এটাও কিন্তু লাইক ইফ স্টেটমেন্টই, ইফ এলস এর মতোই। ওই এটার সুইচটাও কিন্তু ইফ এর মতোই কাজ করে, কিন্তু লেখার স্টাইলটা চেঞ্জ। এই যে দেখেন কিছু লেখা আছে, দ্য সুইচ স্টেটমেন্ট ইজ ইউজ টু পারফর্ম ডিফারেন্ট অ্যাকশনস বেসড অন ডিফারেন্ট কন্ডিশন। যে সুইচ স্টেটমেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করে, মানে ডিফারেন্ট ভাবে পারফর্ম করে কেমনে, ডিফারেন্ট কন্ডিশনের উপর বেস করে। তো এই জায়গায় সিনট্যাক্স দেখেন, যে সুইচের সিনট্যাক্স ফার্স্টে এই যে সুইচ লিখতে হবে, তারপর এই জায়গায় এক্সপ্রেশন, মানে ওই যে আমরা কন্ডিশন লিখতাম যেটা, সেই কন্ডিশনটা সুইচ লিখে কন্ডিশন, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে আমরা একটা একটা করে কেস দিব, মানে এলসিফ গুলা জায়গায় ধরতে পারেন আপনি এলসিফ, যে এটা একটা এলসিফ, তারপরে একটা এলসিফ। তো সবার লাস্টে যেটা এলস আমরা দিতাম ইফে, এই জায়গায় আমরা দিব ডিফল্ট, যে কোনো কন্ডিশন যদি না মিলে সেই ক্ষেত্রে এই জায়গায় ডিফল্ট হয়ে যাবে, ডিফল্টে যে কোডটা লেখা থাকবে সেটাই এক্সিকিউট হবে। তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, যে the switch expression is evaluated once the value of the expression is compared with the value of each case. If there is a match, the associated block code is executed. If there is no match, the default code block is executed. মানে এই জায়গায় যেটা বলতেছে, একটার পর একটা পড়বে, পড়লে যদি কোনোটা ম্যাচ হয় তো যেটা ম্যাচ হবে সেইটার কোড এক্সিকিউট হয়ে যাবে, আর যদি কোনোটা ম্যাচ না হয় সেক্ষেত্রে ডিফল্টে যে কোড ব্লকে কোড লেখা থাকবে সেটা এক্সিকিউট হবে। তো এই জায়গাতেও ওই গেট ডে দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখি এক্সাম্পলটা কি। যেমন এই নিউ ডেট গেট ডে, তার মানে আজকের ডেট এই জায়গায় আছে, এই গেট ডে মেথডের মাধ্যমে আজকের ডেটা পিসি থেকে নিয়ে নেবে। তো আজকের ডেট কি, ওয়েডনেসডে। তো এই জায়গায় কেস জিরো, এই 01 এর জায়গায় যে কোনো নাম দিতে পারবেন আপনার খুশি, মানে এই জায়গায় এটা যে কোনো নাম দেওয়া যায়, সমস্যা নেই। তো কেস জিরো দিলাম কি, ডে ইকুয়াল টু সানডে, তারপর কি ব্রেক, এই ব্রেকটা দিতে হয় যে এটা এক্সিকিউট হয়ে যাবে, তারপরে ব্রেক, আর কিছু এক্সিকিউট হবে না। যদি আপনি ব্রেক না দিয়া এরকম কেস একটার পর একটা ডিক্লেয়ার করে যান, তখন কি হবে, আপনার ডাটা এটা মিলছে, ও এটা নিবে, নিয়াও ও আবার পরের কেসগুলো পড়বে। তো এরকম কন্ডিশন যদি আপনাদের লাগে যে আমি এরকম খুঁজতেছি কিছু, যেই কয়বার সানডে পাবে এই জায়গায় সেই কয়বারই ও ধরে ধরে প্রিন্ট করবে। তো আমার এই জায়গায় একটা সানডে পাইছে, আমি ব্রেক দিই নেই, এই ব্রেক না থাকলে ও তখন এই কেস ওয়ানে ঢুকে যাবে, কেস ওয়ানও চেক করবে, যদি এই জায়গায় কেস ওয়ানে না পায় তখন কেস টুতে চলে যাবে। এই ব্রেকটা দেওয়ার কারণ হইতেছে যখনই আমার কন্ডিশন মিলবে তখন ব্রেক হয়ে যাবে, আর যদি ব্রেক না থাকে তাহলে কন্ডিশন মিলার পরেও ও সামনের দিকে আগাইতে থাকবে, খুঁজতে থাকবে যদি থাকে কোনো কেস। আমরা এই ব্রেক দিলাম, যে আমাদের টার্গেট হচ্ছে যদি আমরা পাওয়া যাই আমাদের কাঙ্ক্ষিত ডেটা, তো এরপরে আমরা ব্রেক দিয়ে দিব। তারপর কেস ওয়ানে মানডে, এটাও আমাদের দরকার নাই, কারণ আজকে আমাদের ওয়েডনেসডে খুঁজতেছি, ও ম্যাচ করবে যায় ওয়েডনেসডেতে। এরপরে কেস টু, ডে টুয়েসডে, কেস থ্রি, ডে ওয়েডনেসডে, ও এই জায়গায় ব্রেক, এই যে দ্য রেজাল্ট উইল ওয়েডনেসডে, কারণ আমার এই জায়গায় ডেট কি ওয়েডনেসডে। তো এই ওয়েডনেসডে ইকুয়াল টু ওয়েডনেসডে, আমার এটা ম্যাচ হয়েছে, কন্ডিশন ট্রু হয়েছে, ট্রু হইলে এই যে ডে ইকুয়াল টু ওয়েডনেসডে,
এটা প্রিন্ট হবে কিভাবে, এই জায়গায় আমরা গিয়া দেখি। এই যে দেখেন এই কোডের মাধ্যমে আমার লাস্টে প্রিন্ট হইতেছে যে আমার ডে ইকুয়াল টু ভ্যালু কি পাইলাম, ওয়েডনেসডে। তো এই যে টুডে ইজ, এটা স্ট্রিং কনক্যাট করলাম কি ডে ভেরিয়েবল, তো ডে ভেরিয়েবলের ভিতরে আমার এই ওয়েডনেসটা ভ্যালু অ্যাড হইছে। তো এই জন্য আমি ডে প্রিন্ট করলে এই ওয়েডনেসডেটা এই জায়গায় প্রিন্ট হইতেছে। তো এটাকে দেখি এই জায়গায় আরো একটু ইজি ভাবে কোথাও দেওয়া আছে কিনা টিউটোরিয়ালস পয়েন্টে। সুইচ কেস, দেখেন এই জায়গায় ইজি ভাবেই দেওয়া, কিন্তু আর একটু বিশদভাবে আলোচনা করা আছে। যেমন এই জায়গায় একটা আমি কি নিলাম, ভেরিয়েবল নিলাম কি নামে, গ্রেড, ভ্যালু কি দিলাম এ। তারপর আমি কি করলাম, ডকুমেন্ট ডট রাইট একটা স্ট্রিং প্রিন্ট করলাম, সেটা কি ইন্টারিম সুইচ ব্লক, এরপরে হচ্ছে একটা বিআর ট্যাগ। তো আমার এতটুকু কোডের জন্য কিন্তু এইটা অলরেডি প্রিন্ট হয়ে যাবে। এতটুকু স্টেটমেন্ট শেষ। তারপরের স্টেটমেন্ট কি, আমার সুইচ, সুইচের ভিতরে কি দিলাম, গ্রেড। তো গ্রেডে আমার কত আছে, গ্রেডের ভ্যালু এ। তো ফার্স্ট কেস লিখতেছি, কেস এ, এই যে এ, এই কেস যখন এ তে গেছে তখন কি আমার এই এ গ্রেডের সাথে কি মিলছে না, আমি এই জায়গায় দিতেছি গ্রেড। তো কেস এ যখনই দিছি আমার এটার সাথে পাইছে যে এ গ্রেড যখনই হবে তখন কি হবে, ডকুমেন্ট ডট রাইট গুড জব প্রিন্ট হয়ে যাবে। গুড জব প্রিন্ট হয়ে এই জায়গায় কি একটা ব্রেক হবে। তো দেখেন আমার এ যখন মিলছে, যখন আমি কেস এ দিলাম তখন আমার এই গ্রেডের সাথে এ মিলছে। তো আমার এই গ্রেড এটা মিলার সাথে সাথে আমার এই লাইনটা এক্সিকিউট হয়েছে। তো এই লাইনে কি আছে, গুড জব আর একটা ব্রেক, মানে গুড জব লেখাটা প্রিন্ট হবে, এরপরে নিচের লাইনে চলে যাবে। তো এই গুড জব আর নিচের লাইনে জায়গা ছেড়ে দিছে। তো আমার এটা শুরু হয়েছিল কোথা থেকে, সুইচ, এই যে দেখেন এইখানে শুরু হয়েছে, সুইচ এই জায়গায় শেষ। তো আমরা আমাদের এটা পাইছি যে গুড জব, তারপরে কিন্তু কোড এখনো শেষ হয় নাই। এরপরে কি লিখছি, ডকুমেন্ট ডট রাইট এক্সিস্টিং সুইচ ব্লক, এটা কিন্তু ডিফল্টের বাইরে, আমার এই যে এই জিনিসটার বাইরে। তো এই জায়গায় কোনো ভ্যালু লেখা নাই, এই যে ভিতর থেকে কোনো ভ্যালু এনে এখানে প্রিন্ট করব, তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টের জন্য আমার এই জায়গায় কিন্তু প্রিন্ট করে দিছে যে এক্সিস্টিং সুইচ ব্লক। তো এই স্টেটমেন্ট শেষ। এই যে তারপরে ও পড়তেছে যে নিচে আর কোনো স্টেটমেন্ট আছে কিনা, এখন আর কোনো স্টেটমেন্ট নাই। তো আমাদের বডি শুরু হয়েছিল এই স্ক্রিপ্ট দিয়ে। তো এই স্ক্রিপ্টের ভিতর থেকে আমরা প্রিন্ট করলাম কয়টা ডাটা, এই এক লাইন প্রিন্ট করলাম। তারপরে এই গ্রেড সুইচ নিয়ে, সুইচ মানে গ্রেড নিয়ে কাজ করতেছি যে এ যদি মিলে তখন একটা ডাটা প্রিন্ট হবে। তো এই দুইটা ডাটা প্রিন্ট হইলো। তারপরে এই স্ক্রিপ্টের ভিতরেই সুইচ শেষ হওয়ার পরে আমরা আলাদা একটা স্টেটমেন্টে এতটুকু ডাটা প্রিন্ট করছি। তো এই তিনটা ডাটা কিন্তু আমার এই স্ক্রিপ্ট থেকে প্রিন্ট হয়েছে। এরপরে আমার স্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ, তার মানে আমার জাভা স্ক্রিপ্টের কাজ নাই। তারপরে কি একটা প্যারাগ্রাফ, মানে এটা এইচটিএমএল, এই এইচটিএমএল এর কোড লেখা, সেট দ্য ভেরিয়েবল টু ডিফারেন্ট ভ্যালু এন্ড দেন ট্রাই। এই জায়গায় একটা ভেরিয়েবল, মানে এই লেখাটা প্রিন্ট হয়ে গেছে। মানে এই টোটাল 4 লাইন আউটপুট এই কোড থেকে আসতেছে। তার 3 লাইনই, প্রথম 3টা লাইনই আসতেছে আমার দুইটা প্রিন্ট থেকে আর একটা সুইচ কেস থেকে। সুইচ কেস থেকে কি আসছে, গুড জব। এই যে গুড জবটা আসছে আমার সুইচ কেসের সাথে মিলছে যে আমার গ্রেড, গ্রেডের ভ্যালু কত এ, তাহলে কেস এ এটা কি গ্রেড, এই গ্রেড আর এই কেস এ এটা মিলছে, এই জন্য আমার এই লাইনটা প্রিন্ট হয়েছে। তো এর চেয়েও দেখি ইফেক্টিভ কিছু পাই কিনা, এরপর একটা আমরা টেস্ট করি।
যেমন বার গ্রেড, এই জায়গায় এ, এই জায়গায় ওই আগেরটার মতো সেম কাজ। ডকুমেন্ট ডট রাইট একটা প্রিন্ট, সুইচ দিছি গ্রেডের উপরে। গ্রেডের সাথে আমি কন্ডিশন করছি যে গ্রেডের ভ্যালু খুঁজবো, গ্রেডের ভ্যালুর সাথে যদি আমার কেসের ভ্যালু মিলে সেই ক্ষেত্রে ওই কেসের যে স্টেটমেন্ট থাকবে সেটা প্রিন্ট হয়ে যাবে, ওই সেম আগেরটার মতোই। এই জায়গায় ওই যে ইন্টারিং সুইচ ব্লক কেসে মিলছে, গুড জব, এটা প্রিন্ট হয়েছে। আচ্ছা দেখেন এই জায়গায় আমি ব্রেক দেই নাই, এই জন্য আমার এই পরের গুলো আসতেছে প্রিন্টে। এই যে প্রিটি গুড, পাস্ট, নট সো গুড, এই সবগুলাও প্রিন্ট করে দিতেছে যেহেতু আমি ব্রেক দেই নাই। তো আমি যদি এই জায়গায় এই ব্রেকটা নিয়ে আসতাম, দেখেন এই কোডটা এই জায়গায় কপি করি, যেমন পুরো কোডটাই করলাম। বার গ্রেডে ডকুমেন্ট ডট রাইট সব ঠিক আছে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে ব্রেক স্টেটমেন্টটা কেসের পরে রাখলাম। তো এখন আমি এটাকে আউটপুটে নিয়ে দেখি, দেখেন এখন কিন্তু আমার ঠিক মতো আসতেছে যে ডকুমেন্ট ডট রাইট এতটুকু আমার ডিরেক্ট প্রিন্ট, এর জন্য এটা ডিরেক্ট প্রিন্ট দিয়েছে ইন্টারিং সুইচ ব্লক। তারপরে কি বলছি, গ্রেড এ, এটা যদি ম্যাচ হয় তাহলে শুধু এটা প্রিন্ট করবো। তো আমার এই গ্রেড এ এই এটার সাথে ম্যাচ হয়েছে, এই জন্য এই লাইনটা প্রিন্ট করছে, গুড জব। তো এটা যখনই ম্যাচ হয়েছে তারপরে আমি কি করছি, একটা ব্রেক দিয়ে দিচ্ছি, তার মানে এই সুইচ কেস থেকেও বের হয়ে যাবে, ও আর পরের গুলা করবে না। তো এটার পরে নাই, তো লাস্টে আমার আরেকটা লাইন স্টেটমেন্টে প্রিন্ট আছে যে ডকুমেন্ট ডট রাইট এক্সিস্টিং সুইচ ব্লক। তো এই স্টেটমেন্টের জন্য আমার এই লাইনটা প্রিন্ট করছে। তারপরে কি আমার স্ক্রিপ্ট শেষ, এই জন্য আর কোনো নাই। এই ব্রেকটা যদি আমি না দিতাম, ব্রেকটা আমি কেটে দিলাম, তারপরে সেভ দিলাম, দেখেন এখন আউটপুট কি হয়। এই যে আউটপুট সবগুলো আসছে, কারণ ও কোনো ব্রেক পায় নাই। তো ও আমার এটা তো মিলাইছে, এটা প্রিন্ট করছে, এরপরে আমি ওরে বলি নাই থামতে, ও করছে কি এরপরে যা পাইছে সবগুলাকে প্রিন্ট করতেছে, যে কেএসপি এটাও নিয়ে প্রিন্ট করে দিছে। তারপরে এইটার গেছে গেছে এই জায়গাও পাইছে একটা প্রিন্ট কমান্ড, এটাও প্রিন্ট করে দিছে। মানে যতক্ষণ পর্যন্ত ব্রেক না পাবে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় যতগুলো ডাটা থাকবে সবগুলাই ও প্রিন্ট করে দিছে। এই যে ডিফল্টের ডাটাটাও শুধু ও প্রিন্ট করে দিছে, এই যে আননোন গ্রেড। তো এইটাই হইতেছে ব্রেকের কাজ, যে প্রত্যেকটা স্টেটমেন্টের পরেই আপনি, মানে আমরা যে কোডগুলো লিখবো এটা সবসময় ব্রেক দিয়ে দিব। এই ব্রেকটা দেওয়া হচ্ছে ভালো প্র্যাকটিস, যে আমার কন্ডিশন যখন মিলবে ও এটা প্রিন্ট দিবে এবং এই সুইচ কেস থেকে বের হয়ে যাবে। এই জায়গায় সেম জিনিস, তো এটা আর কিছু নাই। কি এটা থেকে একটা দেখানো যায় কিনা, এই জায়গায় ওই সেম গ্রেড দিয়ে দেখাইছে যে একটা গ্রেড বি নিছি, গ্রেড ইকুয়াল টু বি, সুইচ দিছি গ্রেডের উপরে, যখনই আমি বি গ্রেড পাবো সেই বি গ্রেডের ভিতরে যেটা থাকবে কমন সেটা প্রিন্ট হবে। তো এই জায়গায় প্রিন্ট দেয় নাই, বি গ্রেডের ভিতরে কি পাইছে, আমার বি গ্রেড ম্যাচ হয়েছে। তো বি গ্রেডের ভিতরে আমার যে রেজাল্ট ভেরিয়েবলটা খালি ছিল সেই রেজাল্ট ভেরিয়েবলের একটা ভ্যালু দিয়ে দিছি বি গ্রেড, তারপরে লাস্টে আমি রেজাল্টটা প্রিন্ট করে দিছি। তার মানে আমার রেজাল্ট হবে, এই আউটপুট হবে শুধু এতটুকু, বি গ্রেড, এই যে বি গ্রেড।
তো দেখেন এই জায়গায় একটা কাজ আছে বোঝার মতো, যেমন var ভেরিয়েবল নিলাম একটা গ্রেড বি এবং একটা আনডিফাইন্ড ভেরিয়েবল নিলাম রেজাল্ট, যেটার কোনো ভ্যালু নাই। তারপর আমরা সুইচ করলাম কিসের উপরে, গ্রেডের উপরে, ও বি গ্রেড খুঁজবে। তো আমরা লিখলাম যে কেস এ কি দিছি, রেজাল্ট প্লাস সমান সমান। এটার মানে তো আমরা দেখছি এর আগে কয়েকটা উদাহরণ করছি, এবং এটা একটা অপারেটর। এই অপারেটরের কাজটা কি, রেজাল্ট প্লাস এ গ্রেড, মানে রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস এ গ্রেড, ওইটার যে ভ্যালুটা হবে সেইটা এই শর্টকাটে প্লাস সমান সমান দিয়ে বোঝানো হয়েছে। এর আউটপুটটা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমটার জন্য কি হয়েছে, ও ম্যাচ হয় নাই, এই যে বি প্রথমে এ, ও এখন পর্যন্ত আমার এই রেজাল্ট ভেরিয়েবলটা কি ফাঁকা, কারণ আমার এখনো বি পর্যন্ত আমি যাই নাই। তো এর জন্য আমার কি রেজাল্ট ইকুয়াল টু এ গ্রেড, তো সেই জন্য আমার এই জায়গায় আনডিফাইন্ড আসছে, কারণ রেজাল্টের ভ্যালু প্রথমবার আমি আনডিফাইন্ড পেয়েছি। তার পরের বার যখন কেস বি তে গেলাম তখন কি আমার এই বি এর সাথে ম্যাচ হয়েছে, যে আমার বি গ্রেড বি, তার মানে ট্রু। ট্রু যখন হবে তখন কি হবে, আমার এই রেজাল্টের ভ্যালু আর আনডিফাইন্ড থাকবে না, তখন এই কেস বি এর ভিতরে যেটা থাকবে এই বি গ্রেড, সেই বি গ্রেডটা এখন রেজাল্টের ভিতরে ঢুকছে। তাহলে রেজাল্ট ইকুয়াল টু এখন মান কত, বি গ্রেড। দেখেন এখন যখন রেজাল্টটা প্রিন্ট হইতেছে তখন কিন্তু এই বি গ্রেড প্রিন্ট হয়ে গেছে, আর প্রতিটা কিন্তু ডাটা এই জায়গায় থাকতেছে, দেখছেন? এটা কেন থাকতেছে, এইটা থাকতেছে এই জন্য যে প্রতিবারই আমার রেজাল্টের ডাটাটা ধরে রাখতেছি। কেন ধরে রাখতেছি, এই যে প্লাস সমান সমানের মাধ্যমে আমি ধরে রাখতেছি, কারণ এটা যখনই প্রথমবার এক্সিকিউট করলো তখন রেজাল্ট ইকুয়াল টু কত, আনডিফাইন্ড। তো এই আনডিফাইন্ডটা অলরেডি রেজাল্টের ভিতরে সেট হয়ে গেছে এই অপারেটরের মাধ্যমে। তার পরের বার যখন গেছি তখন কি আমার রেজাল্টের ভ্যালু আগেই রয়ে গেছে, কারণ এটা মানে হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস বি গ্রেড, মানে এর পরে যা আসবে এই অপারেটরের মান। এটা কইরা দেখাইতে হবে, না হলে আপনারা হয়তো বুঝতেছেন না। ওটা পুরা নিলাম। আমি আগে অপারেটরের ব্যাপারটা বলি। এই অপারেটরটা আমি পাশে লিখতেছি, এই যে রেজাল্ট প্লাস সমান, তো রেজাল্ট প্লাস সমান বি গ্রেড যদি থাকে, তো প্লাস সমান এর মানেটা কি, তখন মানে হবে এরকম যে রেজাল্ট সমান রেজাল্ট। আমার এই যে প্লাস সমান নিছি এই জন্য রেজাল্ট সমান রেজাল্ট, তারপরে হচ্ছে এই বি গ্রেড, মানে এই অপারেটর দিয়ে যে আমি এই লাইনটা লিখছি, এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে সেম লজিক। তো সেম লজিক যদি হয় তাহলে আমরা আমাদের আউটপুটে দেখলাম কি, প্রথমবার কেস এর জন্য রেজাল্ট কি আসছে, আনডিফাইন্ড, কারণ কি আমার রেজাল্ট ভ্যালু ফাঁকা, আর এই বি এখন পর্যন্ত ম্যাচ করে নাই। তো যতক্ষণ পর্যন্ত ম্যাচ না করছে ততক্ষণ পর্যন্ত আমার রেজাল্ট ফাঁকাই। তো প্রথমবার যখন আমার এই সুইচ ঘুরছে তখন কি ও ফাঁকা পাইছে, কোনো ব্রেক দেই নাই। এই জন্য কি হয়েছে, ও পরের বার গেছে কেস বিতে গেছে, কেস বিতে যখন গেছে তখন কি হয়েছে, আমার কেস বি আর গ্রেড, এই যে আমি সুইচ গ্রেডের উপরে চালাইছি, তো আমি খুঁজতেছি বি, তো অলরেডি বি আমি পেয়ে গেছি। তো বি যখন পাইছি তখন কি হবে, আমার এই রেজাল্টের ভ্যালু অলরেডি একটা ভ্যালু সেট হবে, এটা এই বি গ্রেডটা সেট হবে, কারণ আমার এই বি ম্যাচ হয়ে গেছে। তো আমি আমার রেজাল্টটা খালি ছিল, এখন এই বি গ্রেড দিয়ে দিলাম, তাহলে রেজাল্ট ইকুয়াল টু এখন মান কত, প্রথমবারের, মানে আমি এখন যখন এই লেখাটায় আসছি তখন এই লেখাটা কল্পনা করেন, তাহলে এই রেজাল্টের আমার কিন্তু আগেই একটা ভ্যালু আছে, কি আছে এটা, আনডিফাইন্ড। তো এই আনডিফাইন্ড প্লাস বি গ্রেড, তাহলে রেজাল্টের মান এখন কত হয়েছে, আনডিফাইন্ড প্লাস বি গ্রেড। তখন ও যখন এই সুইচ থেকে বের হয়ে এই লাইনটা এক্সিকিউট করতেছে, প্রিন্ট দিতেছে, তখন রেজাল্টের ভ্যালু কি হইতেছে, যে এটার জন্য আনডিফাইন্ড
কনকেট বি গ্রেড। তো এই জায়গায় কিন্তু দেখেন আউটপুটে তাই দেখাইছে, এই যে আনডিফাইন্ড কনকেট বি গ্রেড, মানে অলরেডি ও ডাটা স্টোর করছে আনডিফাইন্ড বি গ্রেড, কারণ আমাদের তো এক্সিকিউট হবে সবার লাস্টে, এই লাইনে যখন হবে তখন আমার ব্রাউজারে প্রিন্ট হবে, এখন সব স্টোর করতেছে। তো আমরা এখন পরেরটায় যাই, কারণ এই জায়গায় ব্রেক নাই, তার মানে ও পরেরটাতেও যাবে। তো এই রেজাল্ট সি গ্রেড, তো এটাই এখন কি হবে, এই জায়গায় কিন্তু ওই সেম কাহিনী। তো রেজাল্টের ভ্যালু এখন আমার কত, আনডিফাইন্ড স্পেস বি গ্রেড, এটা কিন্তু আমার অলরেডি রেজাল্টের ভিতরে ডাটা স্টোর করা আছে। তো যখন আমি এই লাইনে আসছি তখন আমার এই রেজাল্টের এই জায়গায় কি থাকবে, আনডিফাইন্ড, মানে অঙ্কের মতো করেই দেখাই সমান সমান দিয়া, এই রেজাল্টের জন্য এখন আমার মান আছে কত, এই আনডিফাইন্ড স্পেস বি গ্রেড, তারপরে কি কনকেট, এই যে আমার এই কনকেট, এরপরে কি আসবে, এটা অ্যাড হবে সি গ্রেড। তো এখন আমার এই রেজাল্টটার ভ্যালু কত, আনডিফাইন্ড বি গ্রেড সি গ্রেড। এই জায়গায় যদি আপনি আউটপুটে যান দেখেন এই যে আনডিফাইন্ড বি গ্রেড সি গ্রেড, এতটুকু আমার অলরেডি স্টোর হয়েছে। তো আমার এই জায়গায় কোনো ব্রেক নাই, তো আমি এখন এই নিচেরটায় যাব ডিফল্ট। তো ডিফল্টেও এই সেম জিনিস, আমার এই যে প্লাস সমান সমান আছে, তার মানে আমার হিসাবে এটার মতো করতে হবে। তো আমি এটা লিখলাম, এই জায়গায় রেজাল্ট না আসে, সি গ্রেড না এসে কি হবে এখন, নো গ্রেড। তো এখন আমি যদি অঙ্কের মতো হিসাব করি, তো আমার এই রেজাল্টের এখন ভ্যালু কত, এই রেজাল্টের ভ্যালু অলরেডি এতটুকু, এই প্লাস তখন থাকবে না। তো এই রেজাল্টের এখন বর্তমান ভ্যালু হচ্ছে এইটা, এখনো স্টোর করে রাখছি। তার সাথে আবার কি বলতেছি, এই নো গ্রেডকেও কনকেট করতে, তখন এই রকম যা নো গ্রেড কনকেট করলাম। তো এখন আমার রেজাল্টের ফুল ভ্যালু কত হয়েছে, যে আনডিফাইন্ড বি গ্রেড সি গ্রেড এবং নো গ্রেড। তো আমার এখন সুইচ থেকে বের হয়ে যাবে, সুইচ ক্লোজ করে দিছি, মানে এই যে স্টেটমেন্ট ক্লোজ, তার মানে ও আর নিচে যাবে না। এখন আমি কি বলছি, যে এতক্ষণ ধরে যতগুলা ভ্যালু আমি রেজাল্টের ভিতরে স্টোর করছি, সেই রেজাল্টটা এখন প্রিন্ট দাও, ডকুমেন্ট ডট রাইট রেজাল্ট, এই রেজাল্টটা এখন প্রিন্ট দাও। তো যখন আমি রেজাল্ট ভেরিয়েবলটা প্রিন্ট দিব, তখন আমার রেজাল্ট ভেরিয়েবলের সবার লাস্ট ভ্যালু যেটা, এটা তো আমরা জানি যে কোডিং এ সবার লাস্টে যে ভ্যালুটা থাকে সেইটাই প্রিন্ট হবে। তো আমার রেজাল্টের লাস্ট ভ্যালু কত, আমার রেজাল্টের লাস্ট ভ্যালু হচ্ছে এই আনডিফাইন্ড বি গ্রেড সি গ্রেড এবং নো গ্রেড। তো এইটাই এই জায়গায় আউটপুটে আসছে, এই যে আনডিফাইন্ড বি গ্রেড সি গ্রেড নো গ্রেড, এই আউটপুটটা এইভাবেই আসছে। আর এটা আসছে হচ্ছে এই প্লাস সমান সমান অপারেটরটা ইউজ করার জন্য, মানে প্রতিবারই ও নতুন যে ডাটাটা পাইতেছে সেটা আগের রেজাল্ট ভেরিয়েবলের সাথে অ্যাড করে নিতেছে। তারপরের বার যখন গেছে তখন এই এতটুকু মিলা যে ভেরিয়েবলটা হয়েছে সেটা এই বি গ্রেডের সাথে কনকেট করে দিছে। প্রতিবারই এরকম ও অ্যাড করতেছে প্লাস নতুনটা কনকেট করতেছে, প্রতিবারই অ্যাড করতেছে এবং নতুন যে ডাটা পাইতেছে সেটার সাথে কনকেট করতেছে। এরকম কনকেট করতে করতে লাস্টে যে ফুল রেজাল্টটা এই জায়গায় হবে, লাস্ট লাস্ট পর্যন্ত যতগুলো ডাটা কনকেট করবে সেই সব ডাটাটা এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে গেছে, এবং এই রেজাল্টের মাধ্যমে আমরা সেটা প্রিন্ট করলাম হচ্ছে এইটা। তো এইটাই ছিল সুইচের ইয়া, আর সাথে আপনারা এই প্লাস এবং সমান সমানেরও একটা ভালো আলোচনা হয়ে গেল, এটা সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়েছে, এর আগে তো জাস্ট পড়ছেন, হয়তো অতটা ধারণা পান নাই। এই জায়গায় আমি প্র্যাকটিক্যালি যতটুকু পারলাম বুঝাইলাম। তারপরও যদি কনফিউশন থাকে তখন একটু ইউটিউব গুগল করবেন, যে এরকম প্লাস সমান সমান অপারেটর দিয়ে জাভাস্ক্রিপ্টে কিভাবে কাজ করে, বিভিন্ন এক্সাম্পল ঘাটাঘাটি করবেন, এরকম কয়েকটা প্র্যাকটিস করলে তখন ব্যাপারটা বুঝবেন। এই যে ব্রেক কিওয়ার্ড, এই জায়গায় ব্রেক কিওয়ার্ড নিয়ে কিছু লেখা লিখছে। তো ব্রেকের কি কাজ আমরা তো ডাইরেক্ট দেখলামই, যে ব্রেক দিলে কি হয়, ব্রেক না দিলে কি হয়।
এই যে when JavaScript reaches a break keyword it breaks out of the switch block, মানে ব্রেক কিওয়ার্ড পর্যন্ত যখন পায় মানে ও পৌঁছায় জাভাস্ক্রিপ্টের কোড তখনও ওই সুইচের ব্লক থেকে বের হয়ে যায়। মানে সুইচের ব্লক বলতে এই যে সুইচের ব্লক হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট। তো যখনই ব্রেক পাবে এবং কন্ডিশন যদি ম্যাচ হয় তখনও এই সুইচের ব্লক থেকে বের হয়ে যাবে। যদি কন্ডিশন ম্যাচ না হয় তাহলে ও পরেরটা পর্যন্ত যাবে, যদি একটাতেও না পায় তখন তো এমনি বের হয়ে যাবে। যেমন এই জায়গায় একটা এক্সাম্পল দিছে গেট ডে মানে আজকের ডে। তো এই কেস 6 কেস 0 এটা একটা নাম দিল নিজের মতো। তো টেক্সট দিছে কি টুডে ইজ স্যাটারডে, টেক্সট দিছে টুডে ইজ সানডে, ডিফল্ট দিছে টেক্সট লুকিং ফরওয়ার্ড টু দা উইকেন্ড। তো আমার আজকে কি ওয়েডনেসডে, সেই ওয়েডনেসডে এই জায়গায় কোথাও পায় নাই, কোডটা দেখলেই বোঝা যাবে। দেখেন এই নিউ ডেট গেট ডে এই জায়গায় ওয়েডনেসডে আছে কিসের ভিতরে, টেক্সটের ভিতরে। তো টেক্সট ইকুয়াল টু টুডে ইজ ওয়েডনেসডে কেস 0 টুডে ইজ সানডে, কোথাও ওয়েডনেসডে পাই নাই, সেই জন্য ও ডিফল্টে চলে গেছে। ডিফল্টে কি আছে লুকিং ফরওয়ার্ড টু দা উইকেন্ড। তো এই জায়গায় যেহেতু কোথাও পাই নাই সেই ক্ষেত্রে আমার এই লাস্টের এটা ডিফল্ট যেটা সেটা প্রিন্ট হয়েছে লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড। এই যে লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড। কনফিউশন ছিল ওইটা একটু চেক করলাম কনফিউশনটা কি। দেখেন এই জায়গায় যে কেস 6 দিছে কেস 0 দিছে। তো আমার এই নিউ ডেট এবং গেট ডে মানে হইতেছে আমার ডে এর আজকে কত নাম্বার দিন সেই দিনটা বের হইছে। দেখেন আমি কিন্তু আউটপুটে সেটাই বের করলাম, এই যে 3। যেমন রবিবার যদি আপনি প্রথম দিন হিসাব করেন সপ্তাহে তাহলে রবির পরে সোম মঙ্গল বুধ, রবিবার তো বন্ধই, সোমবার আমাদের প্রথম দিন। তো সোম মঙ্গল বুধ, তাহলে হচ্ছে বুধবার হচ্ছে 3 নাম্বার কার্য দিবস সপ্তাহে। কারণ এটা ইন্টারন্যাশনাল রুলে জাভাস্ক্রিপ্ট হিসাব হয়, আর ইন্টারন্যাশনালে তো যেমন আমেরিকা তারপরে ইউরোপের অনেক কান্ট্রি হচ্ছে সানডে ছুটি কাটায়। তো সোমবার ওদের প্রথম কার্য দিবস থাকে। তো সেই হিসাবে আজকে 3 নাম্বার কার্য দিবস। আর এই জায়গায় যে কোডটা লেখা হয়েছে এই যে কেস 6 0 এই জায়গায় 3 পাই নাই কোথাও, যদি 3 পাইতো তাহলে ওই ভ্যালুটা প্রিন্ট হয়ে যেত। যেমন এটা যদি আমি 3 দেই তাহলে এই জায়গায় কিন্তু প্রিন্ট হবে কি টুডে ইজ সানডে, এটা হচ্ছে রেজাল্ট আসবে। যেমন এই যে রান দিলাম দেখেন টুডে ইজ সানডে। তো আমরা এই জায়গায় 3 পাই নাই সেই জন্য কি হয়েছে ও ডিফল্ট যেটা আছে এই জায়গায় যে ভ্যালুটা পাইছে সেটা প্রিন্ট দিছে। এটাই ছিল এই জায়গার কোডের কাজ। এরপরে ডিফল্ট নিয়ে একটু আলোচনা করছে, ডিফল্টের আলোচনা তো আমরা মাত্রই দেখলাম, এটার দেখার কিছু নাই। যে যখন কোনো কন্ডিশন না ট্রু হবে তখন ডিফল্ট প্রিন্ট হয়ে যাবে। এরপরে কমন কোড ব্লক, এই জায়গায় কি আছে দেখি। Sometimes you will want different switch cases to use the same code. In this example, case 4 and 5 share the same code block and 0 and 6 share another code block. আমরা এটা দেখি। যেমন var equal to text একটা ভেরিয়েবল নিছি সেটা কি ফাঁকা। তো সুইচ শুরু করলাম কিসের উপরে, ওই রকম ডেট। তো ডেটটা কি হবে এই জায়গায় 3, আজকে বুধবার সেই জন্য 3। তো কেস 4 কেস 5 ওই জায়গায় যে ব্যাপারটা দেখানো হয়েছে দেখেন কেস 4 লিখছি কিন্তু কেস 4 এর কিন্তু কোনো
স্টেটমেন্ট দেই নাই, তো কেস 4 আর 5 এর সেম স্টেটমেন্ট এবং কেস 0 6 এর সেম স্টেটমেন্ট, তারপরে ব্রেক, ওই জায়গায় একটা ব্রেক, ডিফল্ট এইটা। আমি যদি 0 এর জায়গায় 3 দিতাম তাহলে কি হতো? ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এতক্ষণ তো আমরা এক একটা কেসের জন্য স্টেটমেন্ট আলাদা আলাদা দিছি, কিন্তু সুইচের ভিতরে আপনি এরকম করে ডাবল ডাবল দিতে পারবেন। যেমন কেস 4 এবং 5 দুইটাই সেম ভ্যালু, মানে সেম কাজ। আমরা এক এক প্রতিটা কেসের পরেই তো এর ভিতরে একটা ব্লক অফ কোড লিখি, মানে ফাংশন লিখি, যে যদি এই কেস 4 এর সাথে ম্যাচ হয় তাহলে এই কাজটা করবা। তো এই 4 দেখেন, 4 এ কিন্তু আমি কোনো আলাদাভাবে কাজ ডিফাইন করি নাই। কখন করছি? কেস 4 লিখছি, কেস 5 লিখছি, তারপরে একটা ব্লক অফ কোড লিখছি। তো আমার কেস 4 ও যদি ম্যাচ করতো, তো ম্যাচ করলে আমার এই ব্লক অফ কোডটাই কাজ করতো। মানে এই যে কেস 4 এবং 5 এই দুইটার জন্য হচ্ছে এই কোড অফ ব্লক, এবং এই 3 6 এটার জন্য এই কোড অফ ব্লক। যেমন এটা 0 ছিল, 0 যখন ছিল তখন তো আমার এই জায়গায় 3 ভ্যালু কোনোটাই ম্যাচ হয় নাই, সেই জন্য প্রিন্ট হয়েছে এইটা। তো আমি চেক করলাম কি, এই 0 তে দেখেন কোনো কিন্তু কাজ দেওয়া নাই, মানে এরকম এই যে টেক্সট ইট ইজ উইকেন্ড এই লেখাটা কিন্তু নাই। এই যে ক্লোনের পরে কি ফাঁকা। তো তারপরে কি দিল? কেস 6, তারপরে কিছু লেখা আছে কোড অফ ব্লক। তো এই যে কিছু লেখি নাই, তারপরে যদি কোনো কেস থাকে তাহলে ওই কেসের যে কোড অফ ব্লকটা থাকে সেইটাও ওইটার কেস 0 এর জন্য ধরে নেওয়া হয়। তো ওইটাই আমি চেক করলাম। যেমন এটাই কিছু লেখা নাই, আমি এই জায়গায় 3 দিলাম। 3 মানে হচ্ছে আমার আজকের দিন, 3 কার্য দিবস। তাহলে এই সুইচের সাথে কি আমার কন্ডিশন ম্যাচ হয়েছে, তাহলে কি যদি এই দুইটার ভ্যালু এইটাই হয় তাহলে কিন্তু এই ইট ইজ উইকেন্ড প্রিন্ট হওয়ার কথা। তো আমি এই যে 3 বসাইলাম, আমার এটা ট্রু হয়েছে, তাহলে এটা প্রিন্ট হওয়ার কথা। রান দিলাম, দেখেন এই যে ইট ইজ উইকেন্ড। তার মানে হচ্ছে এরকম দুইটা তিনটা যদি খালি থাকে ব্লক, মানে এই কেসগুলো যদি এরকম ফাঁকা রাখি, তখন ওই নিচের যেটাতে আমি এরকম ডাটা দিব সেইটাই ওই দুইটা তিনটা ডাটা হিসাবে কাউন্ট হয়। যেমন এই দুইটার জন্য আমি একটা কাজ দিলাম, যে এই দুইটার কেসই যদি ম্যাচ করে তাহলে এই একটা কাজ আউটপুট দিবে, এবং এই দুইটা কেসও যদি কোনোটা ট্রু হয় তাহলে এই কাজটা আউটপুট দিবে। এই জিনিসটাই ছিল এই জায়গায়। আমরা নেক্সটে যাই, দেখি আর কি আছে। সুইচিং ডিটেলস। If multiple cases matches a case value, the first case is selected. If no matching cases are found, the program continues to the default level. If no default level is found, the program continues to the statement after the switches. Strict comparison, আমরা নিচে যাই, দেখি strict comparison এর কি কাজ আছে। যেমন একটা ভেরিয়েবল নিলাম কি x ইকুয়াল টু স্ট্রিং 0, তো সুইচ দিলাম x, কেস 0 1, এবং 0 1, এবং একটা ডিফল্ট দিছি যে নো ভ্যালু ফাউন্ড। তো টেক্সট প্রিন্ট দিলাম। টেক্সট যখন প্রিন্ট দিছি, দেখেন এই জায়গায় আমার নো ভ্যালু ফাউন্ড হয়েছে, কারণ এই জায়গায় ছিল কি একটা 0, কিন্তু সেটা স্ট্রিং আকারে। তো যখন আমি এই এক্সটাকে সুইচ দিছি, ও কিন্তু স্ট্রিক্টলি ভ্যালু চেক করতেছে, ও কিন্তু আমার ডাটা টাইপটা মিলে নাই, কিন্তু ভ্যালু হিসাব করলে কিন্তু 0 0 সেম, কিন্তু এই জায়গায় ডাটা টাইপ ও হিসাব করতেছে, এই জন্য ও এটার সাথে ম্যাচ করে নাই। যদি ম্যাচ করতো তাহলে শুধু অফ প্রিন্ট হইতো এই জায়গায়। যদি আমি এটার এরকম নাম্বার দিতাম তাহলে কি এই 0 আর এই 0 এখন সেম। তো x ইকুয়াল টু 0, আমি চেক করতেছি সুইচের x এর সাথে কেস 0, তো এটা আমার ট্রু। ট্রু হইলে কি টেক্সট ইকুয়াল টু অফ, আমার অফ প্রিন্ট হওয়ার কথা। দেখছেন? তো এই জায়গায় ছিল কি স্ট্রিং আকারে, তো এটাই স্ট্রিং, এটা নাম্বার, এই জন্য ম্যাচ করে নাই, সেই জন্য ও কই গেছে, ডিফল্টের ভিতরে ঢুকে গেছে, এবং ডিফল্টে টেক্সটের ভ্যালু এই নো ভ্যালু ফাউন্ড সেট করে দিছে, এবং আমি টেক্সটে যখন প্রিন্ট দিছি তখন এই নো ভ্যালু ফাউন্ড এই জায়গায় প্রিন্ট হইতেছে।
মানে এই কোডটা দিয়ে বুঝাইলো যে আপনার সুইচ কেসের ভিতরে যে ম্যাচিংটা হইতেছে সেটা স্ট্রিক্টলি ম্যাচিং হইতেছে, মানে তিনটা সমান দিয়ে আমরা যেরকম ম্যাচিং চেক করতাম, ইকুয়ালিটি চেক করতাম, সেই জিনিসটা এই জায়গায় কাজ করতেছে ওই রকম ভাবে। এই ছিল মোটামুটি সুইচ। তো সুইচ আর কন্ডিশন পর্যন্তই আজকে থাক। আজকে লুপ বুঝাইতে গেলে লুপে আরো ঝামেলা আছে, লুপটা একটা ক্লাসই রাখছি আপনাদের জন্য। ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে। এই লুপ আগামীকালকে লুপ দেখানো হবে, এরপরে একদিন দুই দিন বন্ধ থাকবে, আপনারা একটু প্র্যাকটিস করবেন, মানে শুক্রবার বন্ধ থাকবে। প্র্যাকটিসের পরে শনিবার আপনাদের আমি দুই তিনটা ফর্ম ভ্যালিডেশন দেখাবো, যে দুই তিন ভাবে ফর্ম ভ্যালিডেশন কিভাবে করে। তো মোটামুটি এই ফর্ম ভ্যালিডেশনটা করা হইলেই আপনাদের আমি জাভাস্ক্রিপ্ট পোস্ট করে দেবো, তারপরে নেক্সটে যাব। তো আজকে আর নতুন কোনো টপিক দিতেছি না, আজকে ক্লাস এই জায়গায় অফ করে দিতেছি। এখন যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন, না হলে ক্লাস অফ করে দিই। তাহলে আজকে ক্লাস অফ করে দিতেছি।